ওটা পারবেন না তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমার কথা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ারলি কি শুনতে পাচ্ছেন আপনারা? কাগজের নৌকা বলছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কাইন্ডলি জানান, এবং কে কোথা থেকে দেখছেন এবং বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন। আজকে আমরা একটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেটা হচ্ছে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সবাই একটু কাইন্ডলি সবাই একটু আমাকে বলেন তো কে কোথা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন। কাইন্ডলি আমাকে সবাই বলবেন যে কে কোথা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন। ওকে, সবাই আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন দ্রুত। এবং আমাদের আজকে ক্লাসটি দুর্দান্ত একটি টপিকের উপরে ক্লাস, সেটি হচ্ছে দুর্দান্ত একটি টপিকের উপরে ক্লাস, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতি বছর প্রশ্ন এসে থাকে এবং এবার একটু সিলেক্টেড টপিক কিছু প্রশ্ন আসবে। তো কাজেই তুলনামূলকভাবে আমরা যদি বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে, যেমন মুক্তিযুদ্ধের যেগুলো বেসিক যেগুলো আছে, মুখ বঙ্গবন্ধু বাদে যেগুলো আছে, সেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা 99%। বুঝতে পারছেন? তাহলে সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। একটু কাইন্ডলি জানান বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন। কমেন্ট সেকশনটা ক্লিয়ার করে দিন। ওকে, একজন বলছে নেত্রকোনা থেকে, বগুড়া থেকে। ওকে, গাজীপুর থেকে দেখছেন না, কাগজের নৌকা আবারও বলেছেন। আলোর পথ বরিশাল থেকে। শেয়ার দ্রুত গতিতে আপনারা শেয়ার করে দেবেন। যতজন মানুষ আছেন একটা করে দুইটা করে শেয়ার করে দেন। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া যে আপনারা দ্রুত শেয়ার করবেন। আমরা আপনাদেরকে প্রতিদিন নিয়মিত ফ্রি ক্লাস দেব, তাই না? ফ্রি ক্লাসের মধ্যে দিয়ে আপনারা আমাদের এইখানে জয়েন হতে পারবেন এবং সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু একটু কি হয়েছে, ইভাব হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট বলেন। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, আমরা চেষ্টা করছি। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আপনারা এখনই একটু সময়ের মধ্যে আপনারা পাবেন, শুনতে পাবেন। ওকে, একটু আমাকে কাইন্ডলি বলেন তো আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। এখন আমাকে একটু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জাস্ট বলবেন। আমরা ক্লাসটা শুরু করে দেব। আজকে একটি দুর্দান্ত ধামাকা ক্লাস হবে, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে। তাহলে মুক্তিযুদ্ধের উপরে যেহেতু বিজয়ের মাস, তো কাজেই আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে বিজয়ের মাসে আমাদের বিজয়ের আলোচনা করব, ঠিক আছে? শেয়ার ডান। কুমিল্লা থেকে বলছি। আচ্ছা, কুমিল্লার পূর্ব নাম কি বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন। নাহিদা নিপু আপু বলে ফেলেন যে কুমিল্লার পূর্ব নাম কি। ওকে, এখন ক্লিয়ার আছে স্যার? ক্লিয়ার না স্যার, কথা ক্লিয়ার না। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে বলেন, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আমি বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা আমার কথা? ঠিক আছে, বেশি দেরি করব না, আমরা দ্রুত গতিতে। স্যার এখন একদম ঠিক আছে, এখন ক্লিয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা বলেই আমি আমার ক্লাস শুরু করব। দ্রুত গতিতে। আপনারা কিন্তু লাইভ শেয়ার করছেন না, কিছু মানুষ শুধুমাত্র শেয়ার করেছেন, মাত্র 8 থেকে 9 জন মানুষ শেয়ার করেছেন। আপনাদের জন্য এটার জন্য কিন্তু কামনা রইল না, এটা কিন্তু কোনো কাজ হইল না কিন্তু, ঠিক আছে? আপনারা একটু আমাকে বলেন, দ্রুত গতিতে বলেন, দ্রুত গতিতে বলেন। আপনারা এখনো যারা যারা যুক্ত হয়েছেন দ্রুত গতিতে শেয়ার করেন, নাহলে কিন্তু আমাদের ফ্রি ক্লাস অফ হয়ে যাবে। ফ্রি ক্লাস অফ হয়ে যাবে, আপনারা একটু দ্রুত গতিতে বলেন। ওকে স্যার, নওগাঁ থেকে আছি, বিভিন্ন জায়গা থেকে আছেন বাংলাদেশের বিভিন্ন মানুষজন। দ্রুত গতিতে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের
এক নম্বরে এমসিকিউ, সেটি হচ্ছে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? এক নম্বর প্রশ্ন, যেটা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল। তাহলে বলতে হবে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোথায়। বলতে হবে সবাইকে একসাথে যে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোথায়। বলতে হবে সবাইকে আমাকে যে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোথায়। শোনেন, পতাকা উত্তোলন করা হয়েছে 2 মার্চ। কত তারিখে? 2 মার্চ পতাকা উত্তোলন করা হয়েছে 2 মার্চ। কত মার্চ? 2 মার্চ। 2 মার্চ 2 মার্চ এই পতাকা উত্তোলন করা হয় বা পতাকা দিবস পালন করা হয়। তাহলে পতাকা দিবস হিসেবে পালন করা হয় 2 মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে এক আইনসভার অনুষ্ঠিত হয়, কলা ভবনের সামনে ঠিক বটতলার এখান থেকে। তখন আসম আব্দুর রব তখন জাতীয় পতাকা উত্তোলন করেন। ঠিক আছে, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে পতাকা দিবস এই জন্য পালন করা হয় 2 মার্চ। আর 23 মার্চ পতাকা উত্তোলন দিবস। তাহলে 23 মার্চ পতাকা উত্তোলন দিবস। লিখে ফেলেন, দুইটা কনফিউশন, দুইটা গুরুত্বপূর্ণ। পতাকা উত্তোলন দিবস মাঝে মাঝে পরীক্ষা আসে, শিক্ষার্থী বন্ধুরা সবাই ভুল করে যে পতাকা উত্তোলন দিবস বুঝিয়ে এলো আমার 2 মার্চে, কিন্তু পতাকা উত্তোলন দিবস 2 মার্চে নয়, পতাকা উত্তোলন দিবস 23 মার্চ। আবারও বলছি 23 মার্চ। তখন বঙ্গবন্ধু 1971 সালে সারা বাংলাদেশের মধ্যে তখন কি করছেন, তখন ওই 71 সালে সারা দেশে 23 তারিখে পতাকা উত্তোলনের নির্দেশ দেন। এই জন্য পতাকা উত্তোলন দিবস 23 মার্চ। আমাদের সাথে এখন যুক্ত আছেন প্রায় 280 জন শিক্ষার্থী। আমাদের সাথে যুক্ত আছেন। দ্রুতগতিতে একটা করে শেয়ার করেন, একটা করে, দুইটা করে, 5টা করে, যে যেমনটা পারেন শেয়ার করে ফেলেন। শেয়ার করবেন ভালোবাসার থেকে। আপনারা যারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাদেরকে আমরা চিনে ফেলি। আমরা এখান থেকে জানি যে কে শেয়ার করছে, কে লাইভটা কি কমেন্ট করছে, এগুলো আমরা বুঝতে পারি। তো আপনাদেরকে আমার পরিচিত থাকে, বুঝতে পারছেন। সুমাইয়া নাসরিন আপু বলেছেন 1 খ। এরপরে বলছেন যে আচ্ছা, আয়েশা জাহান বলেছেন 1 খ। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। কাগজের নৌকা আবারও কমেন্ট করেছেন, যে বলেছেন যে পতাকা উত্তোলন দিবস। তাহলে পতাকা উত্তোলন দিবস 23 মার্চ। তাহলে পতাকা উত্তোলন দিবস কত মার্চ? 23 মার্চ। আপনাদেরকে সবাইকে বলতে হবে একটা কথা, পতাকা, তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা, তাহলে জাতীয় পতাকার ডিজাইনার কে, এটা বলতে হবে, ডিজাইনার কে। তাহলে জাতীয় পতাকার ডিজাইনার কে, একটু দ্রুত কমেন্ট করে জানান তো, জাতীয় পতাকার ডিজাইনার কে, একটু কমেন্ট করে জানান জাতীয় পতাকার ডিজাইনার কে। সাবাস, 350 মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দ্রুত গতিতে আপনাদের কমেন্ট এবং আপনাদের শেয়ার, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনুপ্রাণিত হচ্ছে এবং সাথে সাথে ক্লাসটা যুক্ত হতে পারছে। সবাই সবার জায়গা থেকে শেয়ার করেন। এবং 1 নাম্বার আপনারা আমাকে বলেন জাতীয় পতাকার ডিজাইনার কে, বলেন তো জাতীয় পতাকার ডিজাইনার কে, একটু জাস্ট কমেন্ট করে জানান জাতীয় পতাকার ডিজাইনার কে। আচ্ছা, মানচিত্র খচিত পতাকা নিশ্চয়ই নাম শুনেছেন। মানচিত্র খচিত, লেখেন মানচিত্র খচিত পতাকা নিশ্চয় নাম শুনেছেন। তাহলে মানচিত্র খচিত পতাকার এর ডিজাইনার কে ছিলেন? কেউ বলতে পারবেন? মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস। একজন বলেছেন শিব নারায়ণ দাস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শিব নারায়ণ দাস, ঠিক আছে, নারায়ণ দাস, তাহলে শিব নারায়ণ দাস। ওকে, ডান। এইটা গেল একটা। তাহলে মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস। তাহলে পতাকা উত্তোলন দিবস কবে? 23 মার্চ। পতাকা দিবস কবে? 2 মার্চ। পতাকা ডিজাইনার করেন কে? পটুয়া কামরুল হাসান। পতাকা নিয়ে যা আছে সব কমপ্লিট হবে আজকের ক্লাসে। তাহলে পতাকার একটা কাহিনী আছে, বিশেষত্ব আছে, যেটা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে, যদি লক্ষ্য করেন পতাকা ধরেন এইরকম, তাই না, এইরকম পতাকা। তাহলে এই পতাকার দেখেন এইটা হইতেছে বৃত্ত, লাল রঙের বৃত্ত। তাহলে যদি হয় লাল রঙের বৃত্ত, তাহলে একটু ভালো করে আপনাকে তাকাইতে হবে। সেটা হচ্ছে এই যে লাল রঙের বৃত্তটা, একটু ভালো করে তাকান। লাল রঙের যে বৃত্ত আছে, এই বৃত্ত, এবং আগে ছিল এই বৃত্তের মাঝখানে দেখবেন মানচিত্র ছিল, বাংলাদেশের যে মানচিত্র এটা ছিল,
ঠিক আছে, তাহলে বাংলাদেশের যে মানচিত্র ছিল এটা ছিল। এখন দেখেন এই যে পতাকা, আমাদের এই পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ ভালো করে দেখেন, দৈর্ঘ্য এবং কি করব, প্রস্থ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আলোচনা করব। ওকে, বলতে হবে পতাকাটা কেমন হয়েছে, সবাইকে বলতে হবে পতাকা কেমন হয়েছে, সবাইকে বলতে হবে পতাকা কেমন হয়েছে। ওকে প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা পতাকা অঙ্কন করে ফেলেছি। আচ্ছা, এবার আপনি একটু আমাকে কাইন্ডলি বলেন পতাকাটা আসলে কেমন হয়েছে, কি রকম হয়েছে। ওকে, এখন বলেন কেমন হয়েছে পতাকাটা? সুন্দর হয়েছে তাই না? অসাধারণ। আচ্ছা, অসাধারণ একজন বলেছেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখি একটু আমরা একটু আমাদের জায়গা থেকে। এবার দেখেন, এইবার ঠিক আছে, সম্পূর্ণ অংশ ঠিক আছে, সব ঠিক সব ঠিক সব ঠিক। দেখেন ভাইয়া, পতাকা কিন্তু একটা অঙ্কন করে ফেলেছি কিন্তু, ঠিক আছে। দেখেন এই পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10, এই পাশে 10, এটা দৈর্ঘ্য 10, আর এই পাশে 6, তাহলে 10:6। ঠিক আছে, 10:6। তাহলে এইটা যদি পরীক্ষা আপনার আসে, 10:6 যদি পরীক্ষা আসে, তাহলে আপনি দিবেন 10:6, তাহলে পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10:6। এবার আসেন এইটা যদি সংক্ষিপ্ত রূপ আসে, তখন দিবেন 10:6 যে জায়গাটা আছে এইটার পরিবর্তন করে দেবেন 5:3:1, এটা দিবেন। বুঝতে পারছেন? 5:3:1, এটার যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধটাকে বলা হয় 1 বলা হয়। বুঝতে পারছেন? তাহলে 5:3:1। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন 5:3, কিন্তু এটা হবে না, হবে কি 5:3:1। যখন ছোটটা থাকে তখন 1 উচ্চারিত হয়। বুঝতে পারছেন? 1 হয়। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমাদের 1 নাম্বার এমসিকিউ ডান। তাহলে বলছি, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের এক জনসভায়, ছাত্র সমাবেশে। তখন তাহলে পতাকা দিবস পালন করা হয় 2 মার্চ পতাকা দিবস পালন করা হয়, 23 মার্চ পতাকা উত্তোলন দিবস পালন করা হয়। তারপর বলছে জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান, মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। বলছিলাম যে পতাকার দৈর্ঘ্য 10:6, আর বলেছিলাম ছোট যদি থাকে তাহলে 5:3, বলেন তো কত হবে? 1। ঠিক আছে, 5:3:1। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। স্যার আমার ছেলে বলেছে আপনি ভালো পতাকা আঁকতে পারি, আমি ভালো পতাকা আঁকতে পারি। ওকে, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, বাবুর জন্য শুভকামনা রইল, তোমার কাছ থেকে আমি পতাকা আর্ট করা শিখে আসবো। ঠিক আছে বাবু, দেখো আমি তো এটা আমার মতো করে অঙ্কন করেছি, জায়গা ছিল না। ঠিক আছে, ঠিক আছে। এবার 2 নম্বর আসুন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে মুক্তিযুদ্ধের প্রথম স্যার মুজিব আর আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন আসবে এখনকার প্রেক্ষাপটে এগুলো বাদ দিয়ে পড়াবেন? অবশ্যই পড়াবো, এগুলো বাদ দিয়েই পড়াবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে সেগুলো কোথায় গড়ে তোলেন, কে গড়ে তোলেন? তাহলে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কে? পুলিশ গড়ে তুলেছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গড়ে তুলেছে, ইপিআর, এরপরে বলছে আনসার ডিভিডি। ওকে, এবার আপনি কমেন্ট করতে থাকেন। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর। 2 নাম্বার, দ্রুত গতিতে 2 নাম্বার অ্যান্সার করবেন। আচ্ছা, আপনারা জানেন মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়? এটা আগে গুরুত্বপূর্ণ। গড়ে তোলেন কারা? একটা ব্যক্তি, এরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অথবা ইপিআর, এই দুটোর মধ্যে একটা, যে কোনো একটা করেন। আচ্ছা, কমেন্ট করেন যে দুটোর মধ্যে একটা। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে খুব ভালো করে বোঝেন। সেটা হচ্ছে, এখন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে একটু ভালো করে বোঝেন। এই যে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে কোথায়? গড়ে ওঠে হচ্ছে গাজীপুরের। কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। তাহলে গাজীপুরের জয়দেবপুরে। ক্লিয়ার? আচ্ছা, এইটাতে তখন এই সময় গাজীপুরের জয়দেবপুরে এইটাতে গড়ে উঠছে, প্রথম প্রতিরোধ গড়ে উঠছে। এখানে একটা ভাস্কর্য নির্মাণ করা হয়, তার নাম হচ্ছে জাগ্রত চৌরাঙ্গী। তাহলে জাগ্রত চৌরাঙ্গী, ঠিক আছে, যারা জাগ্রত চৌরাঙ্গী।
তাহলে জাগ্রত চৌরাঙ্গী এই ভাস্কর্য গড়ে তোলা হয়। তাহলে জাগ্রত চৌরাঙ্গী এই ভাস্কর্য পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবার এসেছিল যে জাগ্রত চৌরাঙ্গী, তাহলে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি? তাহলে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম জাগ্রত চৌরাঙ্গী। তাহলে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যদি বলা হয় প্রথম যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেছিল তাহলে কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। তাহলে সেখানে যে ভাস্কর্য গড়ে উঠছে জাগ্রত চৌরাঙ্গী। জাগ্রত চৌরাঙ্গী অবস্থিত কোথায়, কোন জেলায়? তাহলে গাজীপুরে। বলেন কোন জেলায়? গাজীপুরে। আশা করি আপনি আমার এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার হয়েছেন। দ্রুত দ্রুত সবাই দ্রুত কমেন্ট করবেন। 2 নম্বরে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কোথায়? তাহলে পুলিশ, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এপিআর এবং আনসার ডিভিডি। আনসার ডিভিডি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই বলেছেন, সবাই বলেছেন, সবাই বলেছেন, সবাই বলেছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তাহলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ক্লিয়ার? 2 নাম্বার বলছেন সবাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্টরা। ক্লিয়ার সবাই? দেখেন সবাই একটু আমাকে একটু কাইন্ডলি কষ্ট করে একটা জিনিস লেখেন, টু ডান। ঠিক আছে, টু ডান লেখেন, টু ডান। ঠিক আছে, টু ডান লিখে ফেলেন, টু ডান লেখেন, মানে দুইটা আপনারা ক্লিয়ার হয়েছেন। টু ডান লেখেন, টু ডান। হ্যাঁ, গাজীপুরের জয়দেবপুরে। টু ডান লিখে ফেলেন, টু ডান লিখে ফেলেন কষ্ট করে। ঠিক আছে, আপনি এই দুইটা কি বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। এই দুইটা বুঝতে পারছেন কিনা এই দুইটা আমাকে বলবেন, একটু কষ্ট করে বলবেন। তাহলে আমি 3 নম্বরে চলে যাব, তাহলে আমি 3 নম্বরে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি 3 নম্বরে চলে যাব। ঠিক আছে, টু ডান শিওর। আচ্ছা, নাফিসা আক্তার বলছেন টু ডান, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি কণ্ঠ নীরব বলেছেন টু ডান। আচ্ছা, এবার বলছেন মল্লিকা দাস বলেছেন টু ডান। ঠিক আছে, টু ডান। ওকে, সবাই থ্যাংক ইউ সো মাচ যারা যারা টু ডান করেছেন। ঠিক আছে, এবার আসেন 1971 সালে, 1971 সাল বলছেন ঢাকা শহরে অপারেশন সার্চ লাইটের মূল দায়িত্বে কে ছিলেন? অপারেশন সার্চ লাইট হয়েছিল, নিশ্চয়ই হয়েছিল, আপনারা সবাই জানেন। অপারেশন সার্চ লাইট মানে অপারেশন টর্চ লাইট দিয়ে কিন্তু খোঁজা নয়। দেখেন, অপারেশন সার্চ লাইট এটা আপনারা সবাই জানেন। এটার মূল দায়িত্বে কে ছিলেন আমরা বেসিক গুলো ক্লিয়ার করব, প্লাস পাশাপাশি আপনারা কমেন্ট করতে থাকবেন। জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল রাও ফরমান, জেনারেল রাও ফরমান আলী, জেনারেল মেজর জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান, জেনারেল টিক্কা খান, জেনারেল টিক্কা খান। ঠিক আছে, তাহলে জেনারেল কি বলুন তো? টিক্কা খান। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আচ্ছা, জেনারেল টিক্কা খান। আচ্ছা, কথাগুলো একটু আসতে বলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আসতে বলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি আসতেই বলবো। ঠিক আছে, আপনি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এবার আপনার জাস্ট বলেন আমাকে যে না ঠিক আছে ভাই, আপনি আপনার পড়া বুঝতেছে এটা বলেন শুধু। ঠিক আছে, আমি যে দুইটা বুঝাই দিছি ওই দুটা বুঝতেছেন কিনা আমার জাস্ট এতটুকু বলেন। ক্লিয়ার আপনারা? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, 25শে মার্চে কি হয়েছিল সেটা নিশ্চয় জানেন আপনারা। 25শে মার্চে তৎকালীন সময়ে এটার মূল কার্যক্রমে কে পরিচালনা করেন? কেউ বলতে পারবেন এটার মূল কার্যক্রম কে পরিচালনা করেন? এই মূল কার্যক্রম কে পরিচালনা করেন? কেউ বলবেন একটু কাইন্ডলি, কেউ বলবেন, কেউ বলবেন। টিক্কা খান বলছেন, অনেকে রাও ফরমান আলী বলছেন। তাহলে আমরা একটু অ্যান্সার কোনটা নিব? অ্যান্সার কোনটা নিব দেখবো। অ্যান্সার অপারেশন সার্চ লাইটের বলছেন রাও ফরমান আলী, রাও ফরমান আলী পরিচালনা করেন। কি করছে ভাইয়া? পরিচালনা করেন। তাহলে পরিচালনা করেন। এখন পরীক্ষায় আসছে আমি শিখাইছি পরিচালনা করেন, কিন্তু আপনি সার্চ লাইট, তাহলে অপারেশন, তাহলে কি শোন? অপারেশন সার্চ লাইটের মূল দায়িত্ব বা যদি বলা হয় পরিকল্পনা করেন কে? তাহলে যদি বলা হয় অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করেন কে? পরিকল্পনা ভাইয়া আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা, তার নাম লেখেন টিক্কা খান, লেখেন টিক্কা খান, টিক্কা খান লিখছেন, লেখেন টিক্কা খান। দেখেন অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করেন, তার নাম লেখেন টিক্কা খান। ঠিক আছে, অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করেন, তার নাম লেখেন টিক্কা খান লিখছেন। তাহলে অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করেন, তাহলে নীল নকশা করেন, নীল নকশা, তার নাম কি? তার নাম টিক্কা খান। ঠিক আছে, আচ্ছা, এই পরিকল্পনাকারীদের মধ্যেও কিন্তু আমাদের রাও ফরমান আলী ছিল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে এটা পরিচালনা করেন রাও ফরমান আলী, জেনারেল রাও ফরমান আলী। জেনারেল জিয়াউর রহমান, এইটা থেকে আপনাদের এখন সাম্প্রতিক সময়ে পরীক্ষা আসবে। কি পরীক্ষা আসবে একটু বলে যাই দুইটা কথা। সেই দুইটা কথা একটা হচ্ছে একটু কাইন্ডলি কষ্ট কইরা
ভাই ও বোনেরা একটু তুলে নেবেন দুইটা কথা, একটা লেখেন, লেখেন স্বাধীনতা, লেখেন স্বাধীনতা, স্বাধীনতা পদক, স্বাধীনতা পদক 1। 2 নাম্বার লিখবেন, 2 নাম্বার লেখেন 21শে পদক, লেখেন 21শে পদক 2। তাহলে 21শে পদক, লেখেন 21শে পদক প্রবর্তন করেন, লেখেন প্রবর্তন, তাহলে প্রবর্তন করেন, লেখেন প্রবর্তন করেন জিয়াউর রহমান। তাহলে জিয়াউর রহমান হচ্ছে মেজর জিয়াউর রহমান, ঠিক আছে? তাহলে জিয়াউর রহমান, জিয়াউর রহমান, ক্লিয়ার? তাহলে জিয়াউর রহমান 1 নম্বর কথা গেল। আচ্ছা, তাহলে এটা গেল কি? তাহলে পরিকল্পনা, মেজর জিয়াউর রহমান হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পদক, আর হচ্ছে 21শে পদক। এবার এটা লেখেন গণভোট, লেখেন গণভোট, লেখেন গণভোট, লেখেন গণভোটের আয়োজন করেন, লেখেন গণভোটের আয়োজন করেন, লেখেন সবার প্রথম, লেখেন গণভোট, লেখেন গণভোট, লেখেন সবার প্রথম, লেখেন গণভোট, লেখেন গণভোটের সর্বপ্রথম, লেখেন সর্বপ্রথম গণভোট, লেখেন গণভোট প্রচলন করেন, লেখেন সর্বপ্রথম, সর্বপ্রথম গণভোট প্রচলন, প্রচলন করেন। তাহলে সর্বপ্রথম গণভোট প্রচলন করেন, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম গণভোট প্রচলন করেন। আচ্ছা, এবার লেখেন কত সালে, সেটা 1977 সালে। তাহলে 1900 কত সালে? 77 সালে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে দুইটা কথা বললাম, 21শে পদক এবং হচ্ছে স্বাধীনতা পুরস্কার পদক, আরো একটা আছে সম্ভবত চলচ্চিত্র পদক, সম্ভবত এটা একটা আছে। এই চলচ্চিত্র যেটা আছে ওটাও মনে হয় সম্ভবত জিয়াউর রহমান করছে, শিওর না? তবে এই দুটো শিওর, এই দুটো আপনি পড়তে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে গেল আমাদের জিয়াউর রহমানের কাহিনী গেল। তাহলে আমরা এখানে বললাম পরিচালনার দায়িত্বে থাকেন কে? তার নাম জেনারেল রাও ফরমান আলী। ভাই কাইন্ডলি কষ্ট করে 4 নম্বরে আসেন, 4 নম্বরে এমসিকিউতে আসেন। সুন্দর ক্লাস, অসাধারণ, থ্যাংক ইউ। সুমন ইসলাম বলেছেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন ভাই, কোন বিদেশি সাংবাদিক 1971 সালে, কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পুরো পাকিস্তানের বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? আপনারা জানেন 25শে মার্চ, সেই 25শে মার্চে, সেই 25শে মার্চের কাল রাত, তাহলে কাল রাতে, তখন এই কাল রাতের মধ্যে সর্বপ্রথম গণহত্যা পরিচালিত হয়। তাহলে গণহত্যা, গণহত্যা পরিচালিত হয়, ঠিক আছে? তাহলে পরিচালিত করেন কারা? পরিচালিত করেন পাকিস্তানি হানাদার বাহিনী। তাহলে কারা করেন? পাকিস্তানি হানাদার বাহিনী। প্রথমে তারা সর্বপ্রথম রাজারবাগ, রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে সেগুলোতে এবং শিক্ষকদের যে আবাসিক কোয়ার্টারগুলো রয়েছে এগুলোতে একযোগে তারা তখন রাত 10টা 11টার সময় তখন তারা গণহত্যা পরিচালনা করেন। এই গণহত্যা পরিচালনা করার সময় তখন তারা অন্ধকার করে এমন একটা গণহত্যা আমাদের বাংলাদেশে সংগঠিত করলেন। যখন সংগঠিত করলেন সর্বপ্রথম দেখলেন যে এটা আসলে বহির্বিশ্বের কেউই জানে না যে আমাদের এই বাংলাদেশে এতগুলো মানুষের গণহত্যা করে, এতগুলো মানুষের হত্যা করা হলো। তাহলে সর্বপ্রথম বহির্বিশ্বে, তাহলে বহির্বিশ্বে প্রকাশ করেন কে? তাহলে বলছে হেজেল হামস, তাহলে বলছে মার্ক টালি, বলছে সাইমন রিং, বলছে মাস্কারেন হার্স। গুরুত্বপূর্ণ এখানে একটা, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসে। তাহলে এটা হবে, দারুণ ক্লাস চালিয়ে যান মোহাম্মদ আলামিন হাসান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে বলবেন এখানে বলছেন 4 নম্বর প্রশ্ন আপনি বলেন যে এইখানে অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করছেন সাইমন রিং। আদৌ কি এটা সাইমন রিং হবে? এটা কি সাইমন রিং হবে? শিওর আপনারা? শিওর বলতে পারবেন এটা সাইমন রিং? আচ্ছা, আমার তো মনে হয় একটু মাস্কারেন হার্স হইতে পারে কিনা? না, হবে না, হবে হচ্ছে সাইমন রিং। তাহলে হবে কি? সাইমন রিং। বুঝতে পারছেন? তাহলে সর্বপ্রথম বহির্বিশ্বে খবর প্রকাশ করেন তার নাম সাইমন রিং। ক্লিয়ার? তাহলে 25শে মার্চের যে ঘটনা এটা সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন কে? তার নাম সাইমন রিং। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি আপনি বুঝে থাকেন তাহলে 4 ডান লেখেন, 4 ডান, 4 ডান। যারা চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। আপনারা রিয়াক্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু শেয়ারটা ডান করে ফেলেন, আপু একটু শেয়ারটা ডান করে ফেলেন, একটু কাইন্ডলি শেয়ারটা ডান করে ফেলেন, শেয়ারটা ডান করে ফেলেন। তাহলে দেখেন 4টা কিন্তু এমসিকিউ অলরেডি শেষ, 4টা এমসিকিউ শেষ, তাহলে 4টা এমসিকিউ শেষ। তাহলে 4 ডান কিন্তু শেষ হয়ে গেছে, তাহলে 4 ডান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আসেন আমরা আসবো এবার 5 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ।
5 নাম্বার কি বলছে? 5 নম্বরে বলছে স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠানের নাম কি? শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল ভাইয়া 2020 সালে। তাহলে দেখেন কি বলছে, স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠানের নাম। তাহলে বলছে চরম পাঠ, চরম পত্র, কনফিউশন লাগাই দিছে। দেখেন কনফিউশনটা কি বলছে, চরম পাঠ, চরম পত্র, সংবাদ পরিক্রমা, বজ্র সাহস। তাহলে আপনি এখন অ্যান্সার করবেন, আমাকে বলেন তো কোনটা হবে? চরম পাঠ হবে না চরম পত্র হবে নাকি সংবাদ পরিক্রমা হবে? বলেন এবার কি হবে? দেখেন কি হবে একটু কাইন্ডলি বলেন আমাকে। স্যার প্রাইমারি শিক্ষক পরিকল্পনা পরীক্ষা কবে নাগাদ হতে পারে? জানুয়ারি নাগাদ হইতে পারে। জানুয়ারির একটা সম্ভাবনা আছে, আপনারা ইনশাল্লাহ জানুয়ারিতে পাইতে পারেন। বুঝতে পারছেন? জানুয়ারির একটা বেশ ভালো একটা সম্ভাবনা আছে জানুয়ারি, অথবা আইদার যদি হয় দেখা যাবে হয়তো বা জানুয়ারির মধ্যে হয়তো বা পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%। আর যদি না হয় তাহলে হয়তো বা দেখবেন যে নির্বাচনের পরে হবে। ঠিক আছে, ডিসেম্বরে তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন ভাইয়া। আচ্ছা 2-3 নং মিস করে ফেলেছি, আপনি একটু ক্লিয়ারলি আরেকবার টানি, ক্লাস শেষ হলে টানি দেখেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনি আমাকে বলেন তো চরম পত্র হবে না চরম পাঠ হবে? তাহলে বলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের চরম পত্র। তাহলে চরম পত্র, চরম পত্র, এই চরম পত্র পাঠ করতেন কে? প্রশ্ন হচ্ছে চরম পত্র পাঠ করতেন কে? কেউ বলতে পারবেন চরম পত্র পাঠ করতেন কে? চরম পত্রের লেখক কে? কেউ বলতে পারবেন চরম পত্রের লেখক কে? চরম পত্রের লেখক, লেখক দ্রুত গতিতে কেউ বলতে পারবেন চরম পত্রের লেখক? লেখকের নাম কি? লেখকের নাম কি? স্যার প্রাইমারিতে কি কোনো ভূগোল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে? আসে, 2-1টা পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এই চরমপত্রের পাঠের লেখক হচ্ছে এম আর আক্তার, এম আর আক্তার, এম আর আক্তার, এম আর আক্তার মুকুল। তাহলে এম আর আক্তার মুকুল, ঠিক আছে, এম আর আক্তার মুকুল। তাহলে এম আর আক্তার মুকুল হচ্ছে চরমপত্র পাঠ করেছিলেন। তারা চরমপত্র পাঠ করেছিলেন 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জনপ্রিয় একটি অনুষ্ঠান, তখন এটা পাঠ করা হইতো। ঠিক আছে, তখন এটা পাঠ করা হয় হচ্ছে সেই এটা পাঠ করা হয়, এটা পাঠ করা হয় হচ্ছে 25শে মার্চ 1971 সাল থেকে 1971 সালে ঠিক 16 ডিসেম্বর 1900 কত বলেন তো 71 সাল পর্যন্ত এইখানে পাঠ করা হয় চরম পাঠ, চরমপত্র, জল্লাদের দরবার, নিশ্চয় নাম শুনছেন, চরমপত্র, জল্লাদের দরবার। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে পাঠ করা হইতো ওই সময়ে, এম আর আক্তার মুকুলরা এগুলো পাঠ করতেন। ঠিক আছে, চরমপত্র, জল্লাদের দরবার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এগুলো বেশি কিরকম ছিল, যেমন হচ্ছে ব্যঙ্গাত্মক বিশ্লেষক টাইপের ছিল। বুঝতে পারছেন? ব্যঙ্গাত্মক টাইপের ছিল। অধ্যাপক ইউসুফ আলী, চরমপত্র লিখেছেন কে এটা বলেছি আমি। চরমপত্র লিখেছেন হচ্ছে এম আর আক্তার মুকুল, এম আর আক্তার মুকুল, আমি এটা বলেছি। চরমপত্র লিখেছেন হচ্ছে এম আর আক্তার মুকুল। ঠিক আছে, চরমপত্র লিখেছেন এম আর আক্তার মুকুল। চরমপত্র লিখেছেন তার নাম কি বলেন তো? এম আর আক্তার মুকুল। ঠিক আছে, এম আর আক্তার মুকুল হচ্ছে চরমপত্র লিখেছেন। ক্লিয়ার সবাই? আচ্ছা চরমপত্র লিখেছেন। ওকে, এবার আসেন 5 নাম্বার শেষ, আপনি আসবেন 6 নাম্বারে। 6 নাম্বারে আসেন, লেখেন 1971 সালের 25শে মার্চ। আমরা যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে পড়ছি, তো মুক্তিযুদ্ধের কিছু বেসিক ধারণা আপনাদের থাকতে হবে। তাহলে বলছিলাম কি ভাইয়া, 1971 সালে 25শে মার্চের দিনটা আসলে কি দিন ছিল? শুক্রবার ছিল, শনিবার ছিল, বৃহস্পতিবার ছিল। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি নাকি রবিবার ছিল? একটু কাইন্ডলি জানান না। তাহলে 25শে মার্চের যে দিনটা, ওই দিনে যে আমাদের হত্যাকাণ্ড হইল, 25শে মার্চের যে প্রথম প্রহরে যে হত্যাকাণ্ড হইল, এইটা আসলে কবে ছিল? এটা আসলে কবে ছিল? তাহলে 25শে মার্চের এই দিনটা বৃহস্পতিবার ছিল। এটা অনেকবার আসছিল তো পরীক্ষায়, আপনাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা আছে এটা তো পরীক্ষা আসছিল। তাহলে বলছিলাম কি যে এটা কত তারিখে, এটা কত বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে বৃহস্পতিবার, শুক্রবার। ক্লিয়ার? সবাই একটু বলেন বৃহস্পতিবার, শুক্রবার। কি বার ছিল বলেন তো? হ্যাঁ অলরেডি একজন কমেন্ট করে ফেলছেন, মেহেদি হাসান মেহেদি ভাইয়া কমেন্ট করেছেন বৃহস্পতিবার। তারপর আলামিন হোসেন বলছেন 6 ক। তারপর জুনায়েদ বলছেন এ। মল্লিকা দাস বলেছেন, ভাইয়া মল্লিকা দাস আপুরে আমি চিনি, অনেক আগে থেকে ক্লাস করেন, বৃহস্পতিবার বলছেন। আচ্ছা মোসাম্মদ সুবর্ণা আক্তার আপুরও দেখছি অনেকবার ক্লাস করছেন। রাইসা, আচ্ছা কাগজের নৌকা আপু আপনার অরিজিনাল নাম কি জানি না, তবে আপনি অনেক ক্লাস করেন আমার।
আচ্ছা, অবুঝ মন ইনিও ক্লাস করেছেন আগে কিছু, হয়তোবা কিছু ক্লাস। মোসাম্মদ শিল্পী ক্লাস করেছেন আগে, 6 রে। হ্যাঁ, সানজিদা 6 রে। থ্যাংক ইউ সো মাচ। একটু আর একটা কাজ করেন না, খালি একটু কাজ করেন, আর 2-4টা মারেন না, শেয়ার মারেন না, একটু খালি শেয়ার মাইরা দেন না, ধুমধাম করে কয়টা শেয়ার মারেন, গ্রুপগুলোতে শেয়ার মাইরা দেন, নিজেদের যেগুলো পেজ আছে এগুলোতে শেয়ার মাইরা দেন। শেষ, শেয়ার মারা কাজ শেষ, দুমায় আপনি পড়াশোনা করতে থাকেন। তাহলে বললাম কি, 1971 সালে 25শে মার্চ, এটা ছিল বৃহস্পতিবার। ঠিক আছে, এটা কি ছিল? বৃহস্পতিবার। আপনারা সবাই জানেন এটা ছিল কি বলেন তো? বৃহস্পতিবার। ক্লিয়ার সবাই? আচ্ছা, শেষ। এবার আসেন 6 নম্বরের পর আমরা যাব 7 নম্বরে। 7 নম্বরে কি বলছিলাম দেখেন তো, মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া। তাহলে তেলিয়াপাড়া বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তাহলে তেলিয়াপাড়া বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এগুলো থেকে কতটুকু আসার সম্ভাবনা আছে ভাই? এগুলো থেকে 90%ই আসার সম্ভাবনা আছে ভাই। আপনি শিওর থাকেন, ঠিক আছে? আপনি শিওর থাকেন, পরীক্ষা যদি আপনি দেন তো অবশ্যই আপনি জানবেন। আপনি বিগত বছরের প্রশ্ন সলভ করেন, তাহলে আপনি বুঝবেন। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এবার দেখেন মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া। তাহলে তেলিয়াপাড়া নিশ্চয়ই নাম শুনছেন, যে মুক্তিযুদ্ধের প্রথম যে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছিল সেটা তেলিয়াপাড়ার হবিগঞ্জে, তাই না? আচ্ছা, এখন আমাকে বলুন, সিলেট নাকি হবিগঞ্জ, নাকি আমাকে কাইন্ডলি বলেন, সিলেট নাকি হবিগঞ্জ? কি হবে আনসার বলেন তো? সিলেট হবে নাকি হবিগঞ্জ হবে? বলেন কি আনসার হবে? সিলেট হবে নাকি হবিগঞ্জ হবে? কি হবে বলেন তো, একটু দ্রুত গতিতে বলেন। সিলেট হবে নাকি হবিগঞ্জ হবে? সিলেট হবে নাকি হবিগঞ্জ হবে? বলবেন সবাই একটু কাইন্ডলি, সিলেট হবে নাকি হবিগঞ্জ হবে? তাহলে মুক্তিযুদ্ধের কি বলছিলাম? মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া গ্রাম। তাহলে তেলিয়াপাড়া গ্রাম, এই তেলিয়াপাড়া গ্রামে বেশি দিন না মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয়। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয়। ভাই, বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের অপমান করা হইতেছে, এটা ঠিক আছে, এরা না হইতেছে হোক, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষায় তো প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিনা? আছে। দেখেন মুক্তিযুদ্ধের যেহেতু বিজয়ের মাস, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন মুক্তিযুদ্ধের প্রথম, সবাই কমেন্ট করতেছেন, এগুলো দেখতেছি আর কি। দেখেন মুক্তিযুদ্ধের বৈঠক, তাহলে বৈঠক হয়, দেখেন বৈঠক হয়, তাহলে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয়। দেখেন 100% হবিগঞ্জ একজন লিখেছেন, ওকে। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয়, দেখেন 4 এপ্রিল, লেখেন 4 এপ্রিল, লেখেন 4 এপ্রিল 1971। তাহলে 4 এপ্রিল 1971 কোথায় হয়েছে ভাইয়া? তেলিয়াপাড়া গ্রামে। ঠিক আছে, তাহলে তেলিয়াপাড়া গ্রামে, তেলিয়াপাড়া হবিগঞ্জ, ক্লিয়ার সবাই? তাহলে তেলিয়াপাড়া হবিগঞ্জ সবাই লেখেন। মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয় 4 এপ্রিল 1971। তাহলে 4 এপ্রিল 1971 কি বললাম? তেলিয়াপাড়া গ্রামে। তাহলে তেলিয়াপাড়া গ্রাম কোথায় অবস্থিত? হবিগঞ্জ। তেলিয়াপাড়া কোন জেলায়? হবিগঞ্জে অবস্থিত। ক্লিয়ার? এবার আসেন বাংলাদেশের বিমান বাহিনীর 8 নাম্বার, বাংলাদেশের বিমান বাহিনীর। তাহলে বাংলাদেশের কোন বাহিনী? বিমান বাহিনী। তাহলে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? মানে এখনকার বর্তমান প্রধান নয়, মুক্তিযুদ্ধের সময় প্রধান। তাহলে মুক্তিযুদ্ধের প্রধান সময়, ওই সময় কে ছিলেন? তাহলে মুক্তিযুদ্ধের প্রথম প্রধান কে ছিলেন? তাহলে বাংলাদেশের প্রথম প্রধান হিসাব বাদ দেন, তাহলে বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? প্রথম প্রধান এনার কাছে বেসিক্যালি কি করছিল? 16 ডিসেম্বর 1971 সালে এনার কাছেই হচ্ছে আত্মসমর্পণ করেছিলেন। ইনি উপস্থিত ছিলেন। বুঝতে পারছেন? তাহলে কে? মুজিব বলছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান। তাহলে এয়ার মার্শাল বলছে, এয়ার ভাইস মার্শাল এজি বলছে তাওয়াদ। আচ্ছা, তাওয়ার। এবার বলছে এয়ার মার্শাল একে খন্দকার। আচ্ছা, এবার বলছি এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ। এবার লেখেন এয়ার ভাইস মার্শাল একে বাসার। তাহলে দেখেন তো, আপনি বলেন তো একটু অ্যান্সার কোনটা হবে? একটু কাইন্ডলি বলেন আমাকে অ্যান্সার কোনটা হবে? আমার বাড়ির কাছে, ওকে। অ্যান্সার কোনটা হবে? কাগজের ফুল। আবারও বলেছেন যে কত বলেছেন বলেন তো? 8 ঘ নাম্বার তো হওয়ার কোনো প্রশ্ন আসে না। 8 ক বলেছেন একজন, খ বলেছেন একজন, তার মানে এই প্রশ্নটা কনফিউশন প্রশ্ন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা 90%। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম কি বলছি ভাইয়া? মুক্তিযুদ্ধের প্রথম তাহলে বিমান বাহিনীর প্রধান ছিলেন, তার নাম হচ্ছে এয়ার মার্শাল একে খন্দকার। ঠিক আছে? তাহলে মুক্তিযুদ্ধের ওই সময় মুক্তি বাহিনীর প্রধান ছিলেন, মুক্তি বাহিনীর প্রধান ছিলেন
তাহলে মুক্তি বাহিনীর প্রধান ছিলেন তার নাম ছিল এম এ জি ওসমানী। তাহলে এম এ জি ওসমানী, তাহলে এম এ জি ওসমানী ইনি ছিলেন মুক্তি বাহিনীর প্রধান, বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বা সেনাপতি বলা হয়, ঠিক আছে, মুক্তিযুদ্ধের সেনাপতি বলা হয়। ভাই এখন ক্লাস হইতেছে মুক্তিযুদ্ধের উপরে, তা আমি এখন কোন অংশটা বাদ দিব বলেন? তাহলে এগুলো কি বাদ দিয়ে এখন কি মানে আমি অন্য কিছু পড়াবো? আমাকে বলেন তো। অনেকেই কমেন্টে অনেকে দুই একজন উল্টাপাল্টা বলেছেন যে ভাই এগুলো কি আসবে কিনা, এগুলো আসবে কিনা আপনি আমাকে বলেন। তাহলে মুক্তিযুদ্ধ আমি এখন পড়াবোটা কি? এগুলো যদি না পড়াই, এগুলো তো বঙ্গবন্ধুর নাম নাই রে ভাই, আছে? বঙ্গবন্ধুর তো নাম নাই, আওয়ামী লীগের তো নাম নাই, কোনো কিছুর তো নাম নাই। আছে কি? বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধানের নাম আছে। তাহলে বিমান বাহিনীর প্রথম প্রধানের নাম কি? এটা কি আর আসবে না পরীক্ষা আপনার? এটা কি সম্ভাবনা নাই আপনার? অবশ্যই আছে। তাহলে বিমান বাহিনীর প্রথম প্রধানের নাম হচ্ছে একে খন্দকার, একে খন্দকার, একে খন্দকার। ঠিক আছে, 9 নাম্বার আসেন। 9 নম্বরে বলছে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নাম্বার সেক্টরের আওতাধীন ছিল? 45তম বিসিএস এর পরীক্ষায় আসছে। এবার আমি আপনাদেরকে সেক্টরটা আল্লাহ যদি রহম করে সেক্টরটা বুঝাই দেব। একটু কাইন্ডলি আপনি একটু কাইন্ডলি খাতা একটু কলম এটা নিয়ে বসবেন, খাতা এবং একটা কলম নিয়ে বসবেন। ইনশাল্লাহ আপনি এবার আজকের পর থেকে সেক্টর কখনোই ভুলবেন না, মানে ভুলবেন না, বুঝতে পারছেন? সেক্টর ভুলবেন না মানে ভুলবেন না। ওকে, ঠিক আছে, সুন্দর করে আপনি খাতা এবং কলম নিয়ে বসে পড়েন। ইনশাল্লাহ আজকে আমরা সেক্টর নিয়ে সব ঝামেলা শেষ করে ফেলবো। আসেন আমার সাথে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আপনার ঝামেলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মুক্তিযুদ্ধের লেখেন মুক্তিযুদ্ধের সেক্টর। তাহলে মুক্তিযুদ্ধের সেক্টরের মধ্যে আমরা যদি বলি কত নাম্বার সেক্টরের মধ্যে ছিলেন, তাহলে ঢাকা কত নাম্বার সেক্টরে ছিলেন বলেন তো? ঢাকা কত নাম্বার সেক্টরে ছিলেন? ক্লিয়ার সবাই? তাহলে ঢাকা কত নাম্বার সেক্টরে ছিলেন এটা কেউ বলতে পারবেন আমাকে? ঢাকা কত নাম্বার সেক্টরে ছিলেন? ঢাকা ছিলেন 2 নাম্বার সেক্টরের অধীনে ছিলেন। কত নাম্বার? 2 নাম্বার অধীনে সেক্টরে। আচ্ছা ঠিক আছে, অনেকে বলছেন 2 নাম্বার, আচ্ছা ঠিক আছে মানে নিলাম, তাহলে 2 নাম্বার অধীনে সেক্টরে ছিলেন। ওকে, এবার একটু কষ্ট কইরা দেখেন, দেখেন তো বাংলাদেশের ম্যাপটা কি হয়েছে কিনা, একটু চেষ্টা করছি আর কি, দেখেন একটু চেষ্টা করছি হয়েছে কিনা। ঠিক আছে, মোটামুটি একটু ছোট করে অঙ্কন করছি তো। আচ্ছা এবার দেখেন, তাহলে এই যে পর্যন্ত আমরা যেটা মুক্তিযুদ্ধের আমরা একটা সেক্টর অ্যাড করার চেষ্টা করব। তো আপনারা জানেন এই জায়গাটা এটা 1 নাম্বার সেক্টরের মধ্যে পড়ে। বলেন কত নাম্বার? 1 নাম্বার সেক্টরের মধ্যে পড়ে। 1 নাম্বার সেক্টরের জেলাগুলো কোনগুলো? সেই জেলাগুলো হইতেছে, একটা জেলার নাম হচ্ছে চট্টগ্রাম। নাম কি? চট্টগ্রাম। ঠিক আছে, নাম হইতেছে চট্টগ্রাম। লেখেন চট্টগ্রাম, এই নাম কি? চট্টগ্রাম। আচ্ছা এরপরে কি আছে? এরপরে আছে পার্বত্য চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম। এরপরে আছে কি? ফেনী নদী। কোন নদী? ফেনী নদীর কিছু অংশ। ঠিক আছে, ফেনী নদীর কিছু অংশ। এটা গেল 1 নাম্বার সেক্টরের মধ্যে গেল। ক্লিয়ার সবাই? এটা গেল 1 নাম্বার সেক্টরের মধ্যে। তাহলে দেখেন 1 নাম্বার সেক্টরের মধ্যে এইটা গেছে। আচ্ছা দেখেন এবারে 2 নাম্বার সেক্টরের ক্ষেত্রে যদি আমি বলি, 2 নাম্বারের মধ্যে আপনি দেখেন এই অংশটা যেটা আছে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ এটা এরকম হয় কেন? আচ্ছা দেখেন এইটা, দেখেন এইখান থেকে দেখেন এই পর্যন্ত যেটা আছে, এই অংশটা পর্যন্ত, এটা পর্যন্ত 2 নাম্বার সেক্টরের অধীনে। বুঝতে পারছেন? আচ্ছা এই 2 নাম্বার সেক্টরের মধ্যে যদি লক্ষ্য করেন, 2 নাম্বার সেক্টরের মধ্যে যদি লক্ষ্য করেন, এখানে আছে কি কি? ঢাকা আছে। কি আছে? ঢাকা। তারপরে আছে কি? কুমিল্লা। নাম শুনছেন নিশ্চয়ই, ঢাকা কুমিল্লা। আচ্ছা এবার আছে কি? এবার আছে নোয়াখালী। নাম শুনেছেন? নোয়াখালী। তাহলে ঢাকা কুমিল্লা নোয়াখালী। আচ্ছা এবার আছে কি? ব্রাহ্মণবাড়িয়া আছে। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যে রেলপথ আছে এইটা। তাহলে যদি পরীক্ষা আসে ঢাকা কত নাম্বার সেক্টরে? 2 নাম্বার সেক্টরে। ক্লিয়ারলি বুঝতে পারছেন? এবার আসেন 3 নাম্বার সেক্টর। 3 নাম্বার সেক্টরের ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি দেখেন, এটা গেল 2, এটা গেল কত? এটা 2, এটা গেল 3। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন 3 নাম্বার সেক্টরে, দেখেন 3 নাম্বার সেক্টরে আছে কিশোরগঞ্জ। নাম কি? কিশোরগঞ্জ। আর আছে হবিগঞ্জ। কিশোরগঞ্জ আর আছে কি? হবিগঞ্জ। তাহলে কিশোরগঞ্জ আর আছে কি? হবিগঞ্জ। এবার আসেন 4 নাম্বারে দেখেন, 4 নাম্বারে এইখানে আছে 4 নাম্বার সেক্টর। 4 নাম্বার সেক্টরে আছে হচ্ছে সিলেটের দক্ষিণ পূর্ব অঞ্চল। তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চল। ঠিক আছে, দক্ষিণ পূর্ব অঞ্চল। তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চল এটা গেল সিলেটের।
আর 5 নম্বরে আছে সিলেটের উত্তর পূর্ব অঞ্চল। তাহলে সিলেটের উত্তর পূর্ব অঞ্চল, ঠিক আছে, উত্তর পূর্ব অঞ্চল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে উত্তর পূর্ব অঞ্চল, তাহলে সিলেটের উত্তর পূর্ব অঞ্চল। তাহলে 1 নম্বর বললাম চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তাহলে আপনারা সবাই জানেন পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা বলেন তো? 3টা। এই পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 3টা। একটা হচ্ছে রাঙ্গামাটি, একটা হচ্ছে খাগড়াছড়ি। তাহলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর হচ্ছে বান্দরবান। আচ্ছা, এরপরে এই 3টাকে যদি মনে রাখতে চান, এই 3টাকে মনে রাখতে চাইলে আপনি একটা সহজ ক্যালকুলেশনের মধ্যে দিয়ে মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে খাবারতে হচ্ছে খাতে খাগড়াছড়ি, ভাইয়া খাতে কি? খাগড়াছড়ি, বাতে বান্দরবান আর রতে রাঙ্গামাটি। বাংলাদেশের সবথেকে বড় বৃহত্তম জেলা, তার নাম হচ্ছে রাঙ্গামাটি জেলা। তাহলে বাংলাদেশের সবথেকে বৃহত্তম জেলার নাম কি? রাঙ্গামাটি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে। তাহলে ঢাকা কত নাম্বার গেল? 5 গেল। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বারের মধ্যে এই দিকের যে অংশটা আছে এটা 6 নাম্বার। এই 6 নাম্বারের মধ্যে কি কি পড়ছে? রংপুর পড়ছে, রংপুর, দিনাজপুর পড়ছে, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠিক আছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এগুলো পড়ছে হচ্ছে এই 5 নাম্বার 6 নাম্বার সেক্টরের মধ্যে। সহজ কথা যদি বলি, উত্তরবঙ্গ যেটা আছে এটা হচ্ছে 6 নাম্বার সেক্টর, ঠিক আছে, উত্তরবঙ্গ। আসেন 7 নাম্বার সেক্টরের মধ্যে যদি লক্ষ্য করেন, 7 নাম্বার সেক্টর এটা বেসিক্যালি কোনটা পড়ছে? 7 নাম্বার সেক্টর বেসিক্যালি কোনটা পড়ছে? প্রশ্ন হচ্ছে 7 নাম্বার সেক্টর বেসিক্যালি কোনটা পড়ছে? দেখেন 7 নাম্বার সেক্টরে যদি আমরা লক্ষ্য করি, 7 নাম্বার সেক্টরে যদি লক্ষ্য করি সেটা দেখতে পারবো যে 7 নাম্বার সেক্টরের মধ্যে রাজশাহী পড়ছে। রাজশাহী, বলেন কি পড়ছে? রাজশাহীর নাম শুনছেন আপনারা? আচ্ছা, রাজশাহীর মানুষ কারা কারা আছেন হাত তোলেন। রাজশাহী মানুষ কারা কারা আছেন হাত তোলেন। আচ্ছা ভাইয়া, আপনারা কি ক্লিয়ার বুঝতেছেন? আচ্ছা, ক্লিয়ার কি বুঝতেছেন কিনা আমাকে একটু বলবেন, ক্লিয়ারলি বুঝতেছেন কিনা? আচ্ছা, রাজশাহী। এরপর এই জায়গাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই জায়গাটা আছে কি? চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ। তাহলে এটা গেল চাঁপাইনবাবগঞ্জের। আচ্ছা, আর লাস্ট আছে এখানে আছে পাবনা, সিরাজগঞ্জ এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার 8 নাম্বারের ক্ষেত্রে যদি আমি বলি, 8 নাম্বার আছে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ আছে। তাহলে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ এগুলো হচ্ছে 8 নাম্বার সেক্টরের মধ্যে পড়ে। আর 9 নাম্বার সেক্টরের মধ্যে যদি লক্ষ্য করেন, 9 নাম্বার সেক্টর, এই 9 নাম্বার সেক্টরের মধ্যে দেখবেন সাতক্ষীরা, নাম নিশ্চয়ই শুনেছেন, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, ঠিক আছে। তাহলে পটুয়াখালী এগুলো হচ্ছে 9 নাম্বার সেক্টরের মধ্যে পড়ছে। আর 10 নাম্বার সেক্টরের মধ্যে পড়ছে হচ্ছে বাংলাদেশের নৌ সেক্টর। তাহলে বাংলাদেশের নৌ সেক্টর কত নাম্বার সেক্টর? 10 নাম্বার সেক্টর। ক্লিয়ার সবাই? তাহলে বাংলাদেশের নৌ সেক্টর কত নাম্বারের মধ্যে পড়ছে? 10। আর 11 নাম্বারের মধ্যে এই যে জায়গাটুকু আছে এটা 11 নাম্বারের মধ্যে। এই 11 নাম্বারের মধ্যে কি পড়ছে ভালো করে চিন্তা করেন। এই 11 নাম্বারের মধ্যে পড়ছে হচ্ছে কি? টাঙ্গাইল। কি পড়ছে? টাঙ্গাইল আর কি? ময়মনসিংহ। টাঙ্গাইল আর কি পড়ছে? ময়মনসিংহ পড়ছে, ঠিক আছে। তাহলে টাঙ্গাইল এবং ময়মনসিংহ এই হইতেছে আপনাদের ম্যাজিক খেলা। তাহলে দেখে যান এই 3টা যদি জাস্ট মনে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই 11টা সেক্টর থেকে যে যেমনি প্রশ্ন দেখ, এই 11টা সেক্টর থেকে আপনি ইনশাল্লাহ করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনি আমাকে বলেন আপনারা কে কত নাম্বার সেক্টর থেকে আপনারা দেখছেন আমাকে। এবার আপনি বলেন আপনি কত নাম্বার সেক্টর থেকে আপনি ক্লাস দেখছেন। সবাই বলবেন কত নাম্বার সেক্টর থেকে। দেখবেন যে আপনার সেক্টর মুখস্থ হয়ে গেছে। আপনারা সবাই আমাকে বলেন কত নাম্বার সেক্টর থেকে দেখছেন। আমি দেখছি 2 নাম্বার সেক্টর থেকে। আমি দেখছি কত নাম্বার? 2 নাম্বার সেক্টর থেকে আমি ক্লাস করছি। তাহলে আমি ক্লাস করাচ্ছি কত নাম্বার? 2 নাম্বার। আমি ক্লাস করাচ্ছি কত নাম্বার? 2 নাম্বার। আপনি আপনার জায়গা থেকে বলেন আপনি কত নাম্বারে আছেন, কত নাম্বারে। দ্রুত গতিতে, দ্রুত, কুইক, সবাই একসাথে কমেন্ট হবে। আপনার কথায় রাজশাহীর মতো লাগছে, আপনারা ডোন্ট মাইন্ড, কোনো সমস্যা নাই। আমি সব অঞ্চলের মানুষের মতো কথা বলতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন তাহলে বলছে কি ভৈরব 8 নম্বরে বলছে, 8 নাম্বার, 9 নম্বরে বলছে, স্যার 10 নাম্বার থেকে বলছে। থ্যাংক ইউ সো মাচ। 10 নাম্বার কই? 10 নাম্বার তো নাই। 10 নাম্বার তো নৌ সেক্টর। আপনি কি নৌবাহিনীর মধ্যে আসছেন কিনা আমাকে বলেন। নৌ সেক্টরের মধ্যে, নৌ সেক্টর 10 নাম্বার সেক্টরের মধ্যে ভাই। তার নৌ সেক্টর কোথা থেকে বলছেন? 6 নাম্বার সেক্টর থেকে বলছি, 8 নাম্বার সেক্টর থেকে বলছি, 2 নাম্বার সেক্টর থেকে, 1 নাম্বার সেক্টর থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ যারা যে সেক্টর থেকে বলছেন না কেন। ইনশাল্লাহ এইভাবে যদি পড়তে থাকেন, ইনশাল্লাহ আপনারা ভালো করতে থাকবেন, ঠিক আছে।
আচ্ছা এবার আসেন তাহলে 2 নাম্বার, তাহলে বলছে ঢাকা কত নাম্বার? ঢাকা 2 নাম্বার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আসেন 10 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? তাহলে বাংলাদেশের নৌবাহিনী, ভাই আমি 1 নাম্বার সেক্টর, আমি থাকি 1 নাম্বার সেক্টরে, কিন্তু ক্লাস করতেছি 2 নাম্বার সেক্টর থেকে। অসংখ্য ধন্যবাদ, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার দেখেন বাংলাদেশের নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? তাহলে নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি একটু কমেন্ট করে জানাবেন। নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? দেখেন নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? কমেন্ট করে জানাবেন। নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? দেখেন নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? কমেন্ট করে জানাবেন আমাকে। নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? ঠিক আছে, বিএনএস পদ্মা। অনেকেই কমেন্ট করছেন বিএনএস পদ্মা হবে কিনা। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে বিএনএস পদ্মা। অ্যান্সার কি? বিএনএস পদ্মা। ক্লিয়ার সবাই? অ্যান্সার হচ্ছে বিএনএস পদ্মা। ওকে, এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। ওকে, এবার আসেন ভাইয়া, বলছে কি 11 নাম্বার, মুক্তিযুদ্ধ চলাচলের সময় ময়মনসিংহ কত নাম্বার সেক্টরের অধীনে ছিলেন? কমেন্ট করে ফেলেন। দেখেছেন এবার আয়সা 22 সাথে এক করেছে, ভাই সেক্টর গুলো লেখা বোঝা যায় না। আচ্ছা মুখে তো বলছি ভাইয়া, একটু কাইন্ডলি আরেকবার ক্লাসটা আপনি নিয়ে ওখান থেকে স্ক্রিনশট মারা নিন। মুক্তিযুদ্ধকালীন সময়ে বলেন, মুক্তিযুদ্ধের সময়ে ময়মনসিংহ কত নাম্বার সেক্টর অধীনে ছিল? ময়মনসিংহ কত নাম্বার অধীনে সেক্টর ছিল? তাহলে ময়মনসিংহ কত নাম্বার অধীনে ছিল? যারা কমেন্ট করতে পারছেন না একটু দ্রুত করে কমেন্ট করেন যে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ কত নাম্বার সেক্টর অধীনে ছিল। ঠিক আছে, ময়মনসিংহ কত নাম্বার? তাহলে ময়মনসিংহ ছিল হচ্ছে 11 নাম্বার সেক্টর অধীনে। কত নাম্বার? 11 নাম্বার। তাহলে ময়মনসিংহ এবং হচ্ছে কি টাঙ্গাইল, তাহলে ময়মনসিংহ আর কি টাঙ্গাইল, এই দুইটা হচ্ছে মিলে হচ্ছে কত নাম্বার সেক্টর? 11 নাম্বার সেক্টর। তাহলে ময়মনসিংহে আছে গারো পাহাড়, ময়মনসিংহে আছে কোন পাহাড়? গারো পাহাড়। তাহলে গারো পাহাড় আছে কোথায়? ময়মনসিংহে। তাহলে গারো পাহাড় আছে কোথায়? ময়মনসিংহে। ক্লাস থেকে চলে যাবেন তো ক্লাস মিস করবেন, অসম্ভব ইনফরমেশন মিস করবেন। আপনি ক্লাস করবেন মনোযোগ দিয়ে, অসংখ্য কিছু শিখতে পারবেন, অসংখ্য কিছু শিখতে পারবেন। আমাদের ফ্রি ক্লাস করেও যদি থাকেন তাও দেখবেন আপনি ইনশাল্লাহ আপনি একটা যে কোনো চাকরি পাবেন ইনশাল্লাহ। কিন্তু ক্লাস করতে হবে আপনাকে মনোযোগ দিয়ে, বুঝতে পারছেন? টাঙ্গাইলে আপনি পাবেন ভাওয়ালের বন। টাঙ্গাইলে কোন বন? ভাওয়ালের বন। তাহলে মধুপুর বনাঞ্চল। তাহলে মধুপুর বনাঞ্চল আছে কোথায়? টাঙ্গাইলের। তাহলে মধুপুর বনাঞ্চল আছে মধুপুর, তাহলে মধুপুর বনাঞ্চল। ঠিক আছে, তাহলে মধুপুর বনাঞ্চল আছে টাঙ্গাইলে। আর আছে গাজীপুরে আছে হচ্ছে ভাওয়ালের বন আছে। ঠিক আছে, তো এই হইতেছে মোটামুটি অবস্থা। তাহলে আমরা বলে ময়মনসিংহে কোন পাহাড় আছে? গারো পাহাড়। তাহলে গারোরা বসবাস করে কোথায়? ময়মনসিংহে। ঠিক আছে, গারো এবং কাশের সাথে বসবাস করে হাজং। তাহলে গারো এবং হাজং বসবাস করে হচ্ছে ময়মনসিংহে। তাহলে বলছি ময়মনসিংহ কত নাম্বার সেক্টর অধীনে? 11 নাম্বার সেক্টর অধীনে। কত নাম্বার? 11 নাম্বার সেক্টর অধীনে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, এবার আসেন 12 নাম্বার সেক্টর। 12 নাম্বার সেক্টর, 12 নাম্বার সেক্টর বলছে কি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে একে উইং কমান্ডার AKM বাশার। তাহলে উইং কমান্ডার এম কে বাশার। তাহলে উইং কমান্ডার এম.কে. বাশার। ঠিক আছে, উইং কমান্ডার এম.কে. বাশার। তাহলে উইং কমান্ডার এম.কে. বাশার। আচ্ছা, যেমন সেক্টর 1 এর মধ্যে যারা ছিলেন তাদেরকে বলা হয়, মনে রাখার উপায় হচ্ছে 01 জিতে হচ্ছে জিয়াউর রহমান, আর রতে হচ্ছে রফিকুল ইসলাম। 1 নাম্বার সেক্টরের মধ্যে রফিকুল ইসলাম, 1 নাম্বার সেক্টরের মধ্যে। তাহলে জিতে জিয়াউর রহমান, রতে রফিকুল ইসলাম। সেক্টর 2 এর মধ্যে যারা ছিলেন তারা ছিল, আমরা বলতে পারি হাই মোশাররফ তুমি 2 নাম্বার। তাহলে হাই মোশাররফ তুমি কত নাম্বার? তুমি 2 নাম্বার। তুমি কত নাম্বার? 2 নাম্বার। তাহলে আসেন হাইতে মানে হচ্ছে এটিএম হায়দার, তাহলে এটিএম হায়দার। আর মোশাররফতে হচ্ছে খালেদ মোশাররফ। ক্লিয়ার সবাই? তাহলে 1 নাম্বার সেক্টর বললাম 01,
জিয়াউর রহমান, রতে রফিকুল ইসলাম। 011 তে 1 নম্বর সেক্টর। হায় মোশাররফ তুমি 2 নাম্বার। হায় মোশাররফ তুমি কত নাম্বার? তুমি 2 নাম্বার। তুমি 2 নাম্বার মোশাররফ। তুমি কয় নাম্বার মোশাররফ? তুমি 2 নাম্বার। তুমি 2 নাম্বার মোশাররফ। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সেক্টরে গেল। তাহলে হায় হচ্ছে এটিএম হায়দার, এটিএম হায়দার। 3 নাম্বারতে মনে রাখার উপায় হচ্ছে 300, 309, 309। 3 তে 3 নাম্বার সেক্টর। শতে শফিউল্লাহ, নতে নুরুজ্জামান, নতে নুরুজ্জামান, নতে নুরুজ্জামান। ক্লিয়ার? এবার আসেন 13 নম্বর সেক্টর। 13 নম্বর সেক্টর খুব ভালো করে বুঝবেন। 13 নম্বর সেক্টরে স্যার রংপুর কত নম্বরের মধ্যে একটু বলবেন? রংপুর 6 নম্বর সেক্টরের অধীনে। দেখেন বলছে সেক্টর 3। সেক্টর 3 এর সেক্টর কমান্ডার কে ছিল? ও মাই গড। দেখেন সেক্টর 3 এ হচ্ছে 309। দেখেন 309, 309 লেখেন 309। 3 তে 3 নাম্বার সেক্টর। 3 তে 3 নাম্বার সেক্টর। শতে 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 শফিউল্লাহ, 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 শফিউল্লাহ। নতে হচ্ছে নুরুজ্জামান, নতে হচ্ছে নুরুজ্জামান, নতে হচ্ছে নুরুজ্জামান। তাহলে নুরুজ্জামান, ঠিক আছে, নতে হচ্ছে নুরুজ্জামান। ক্লিয়ার? নতে হচ্ছে নুরুজ্জামান। তাহলে 3 তে 3 নাম্বার সেক্টর। তাহলে 3 তে 3 নাম্বার সেক্টর। শতে শফিউল্লাহ আর নতে নুরুজ্জামান। এবার আসেন শওকত ওসমান না হবে না, সিআর দত্ত হবে না, উইং কমান্ডার এম বাসার হবে না, তাহলে হবে কি? নুরুজ্জামান। ক্লিয়ার সবাই? তাহলে হবে কি? নুরুজ্জামান। হবে কি? নুরুজ্জামান। হবে কি? নুরুজ্জামান। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন? 13 নম্বরের ক হবে। 13 নম্বরে কি হবে? ক হবে। 13 নম্বরের ক। ওকে, এবার আসেন 13 পরে হচ্ছে 14 নম্বরে। 14 নম্বর মহান মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় চলাকালীন সময় কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়, একটু কমেন্ট করে জানান ভাই ও বোনেরা, একটু কমেন্ট করে জানান অনুষ্ঠিত হয় কোথায়। আমি ততক্ষণে লিখি। লেখেন সময়টা হইতে পারে, এই সময়টা হচ্ছে 1 আগস্ট, 1 আগস্ট 1971 সালে। তাহলে 1 আগস্ট 1971 সালে বাংলাদেশের যারা ওই সময় যারা মানুষ ছিলেন তারা অসম্ভব দুর্দশা দুর্কষ্টের মধ্যে ছিলেন। এই জন্য তারা একটা নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ নামে একটা কনসার্ট করেন। এটা ছিলেন জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন। এই কনসার্ট ফর বাংলাদেশ সময়টা ছিল কি করেন? 1 আগস্ট মাসের দিকে 1901 সালে। তাহলে এটা কোথায় করেছিলেন? প্রশ্ন হচ্ছে কোথায় করেছিলেন? তাহলে ম্যাডিসন স্কোয়ারে। পরীক্ষা আসে ম্যাডিসন। তাহলে ম্যাডিসন লেখেন ম্যাডিসন, ম্যাডিসন, ম্যাডিসন। তাহলে ম্যাডিসন স্কোয়ার। তাহলে ম্যাডিসন স্কোয়ারে অনুষ্ঠিত করে। ঠিক আছে, স্কোয়ারে এই অনুষ্ঠান হয়ে থাকে। তাহলে ম্যাডিসন স্কোয়ারে। ঠিক আছে, তাহলে ম্যাডিসন স্কোয়ারে অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে সময় হচ্ছে 1 আগস্ট 1971। তাহলে ম্যাডিসন স্কোয়ারে। ক্লিয়ার? তাহলে ম্যাডিসন স্কোয়ারে। তাহলে কনসার্ট ফর বাংলাদেশ এটা কোথায় অবস্থিত ভাই? কনসার্ট ফর বাংলাদেশ এটা অবস্থিত নিউ ইয়র্কে। তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। পৃথিবীর বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ককে, বিগ অ্যাপেল বলা হয়। তাহলে বিগ অ্যাপেল লিখতে পারেন, বিগ অ্যাপেল। এটা অনেকবার পরীক্ষা আসছিল, বিগ অ্যাপেল। আপনারা যারা ভাবছেন এগুলো আপনাদের পরীক্ষা আসবে না, তাদের জন্য সমবেদনা রইল। এগুলোই পরীক্ষা আসবে, বুঝতে পারছেন আমার কথা? এগুলোই মনোযোগ দিয়ে পড়েন, এগুলোই ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন। বিসিএস এর মতো পরীক্ষা যদি এগুলো আসতে পারে, তা আপনার পরীক্ষা আসবে না কেন? আমার কথা হচ্ছে এগুলো আপনার পরীক্ষা আসবে না কেন? আপনি আমাকে বুঝান কোন যুক্তিতে আপনার পরীক্ষা আসবে না। তাহলে নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপেল বলা হয়। ঠিক আছে, জাকজমটের শহর বলা হয়, জাকজমট। তাহলে জাকজমটের শহর বলা হয়, জাকজমটের শহর। তাহলে তার নাম হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, তার নাম কি? নিউ ইয়র্ক। তাহলে জাকজমটের শহর বলা হয় নিউ ইয়র্ককে। বলা হয় কি? বলা হয় বিগ অ্যাপেল, বলা হয় নিউ ইয়র্ককে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। ওকে, এবার আসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের 15 নাম্বার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়া, ভারত বাদ, তাহলে ভারত ছাড়া আর কারা আছে আমাদের ব্যাপকভাবে সহায়তা করেছে? তাহলে বলছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেহেতু ভারত নিয়ে পড়বো না, সবাই তো ভারত বিরোধী, এই জন্য বললাম ভারত ছাড়া আর কে আছে এটা বলেন। ভারত ছাড়া আর কে আছে আমাদেরকে সহায়তা করেছিল? আমাদেরকে সহায়তা করেছিল। তাহলে ভারত ছাড়া আর কোন দেশ আছে? চীন সহায়তা করেছে না ভাই, রাশিয়া হইতে পারে ভাই, নেপাল হইতে পারে ভাই, শ্রীলঙ্কা শিওর না ভাই। তাহলে দেখেন আপনি অ্যান্সার করেন ভাই, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? দ্রুত করে। তাহলে 15 নাম্বার অ্যান্সার করবেন। আজকের এই ক্লাসটা আমরা
আমরা দুর্দান্ত ভাবে অসম্ভব অনেক কিছু শিখেছি, অসম্ভব অনেক কিছু একটা শর্ট সময়ের মধ্যে অনেক কিছু শিখেছি আজকের ক্লাসের মধ্যে। মুক্তিযুদ্ধের A to Z শুরু করে মোটামুটি আমি পড়ানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এবারে দেখেন তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়া আর কোন দেশ করছে বলেন? কোন দেশ করছে? রাশিয়া। অনেকে বলছেন রাশিয়া, এটা কি শিওর? এটা কি শিওর? হ্যাঁ, রাশিয়া করেছেন। রাশিয়ার মস্কো। রাশিয়ার রাজধানী কি? মস্কো। চীনের রাজধানী কি বলুন তো ভাই? বেইজিং। চীনের রাজধানী কি? বেইজিং। চীনের রাজধানী কি? বেইজিং। চীন আমাদেরকে এটা সরাসরি বিরোধিতা করেছে। চীন পাকিস্তানকে সহায়তা করেছে। কাদেরকে? পাকিস্তানকে সহায়তা করেছে, ঠিক আছে। আচ্ছা, নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু নাকি থিম্পু? নেপালের রাজধানী কাঠমান্ডু নাকি থিম্পু? নেপালের কাঠমান্ডু নাকি? শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রীলঙ্কা। শ্রী জয়া বর্ধনে কোটে। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়া বর্ধনে, না শ্রীলঙ্কা হচ্ছে শ্রীলঙ্কা শ্রী জয়া বর্ধনে কোটে, ঠিক আছে। আচ্ছা, এই হইতেছে মোটামুটি আমাদের ধরেন 5টা। তাহলে আমাদের চীন পাকিস্তানকে করেছিল, হ্যাঁ চীন পাকিস্তান। রাশিয়া অস্ত্র দিয়ে সহায়তা করেছিল। রাশিয়া আমেরিকার যে নৌবহর ছিল, এই নৌবহরকে তারা ফিরাইতে বাধ্য করছে। আমেরিকা নৌবহর পাঠাইছিল, বুঝতে পারছেন? আমেরিকা অস্ত্র শস্ত্র সহ নৌবহর পাঠাইছিল। সেই 7ম নৌবহর পাঠানোর মধ্যে দিয়ে তারা এই কাজটা করেছেন, বুঝতে পারছেন আমার কথা? তো এই হচ্ছে আমাদের আজকের, এটা ছিল। একটু কাইন্ডলি আপনারা দেখবেন আমাদের একটা নোটিশ আছে, আরো ইনফরমেশন আছে। ও মাই গড 16 নাম্বার আছে। আসেন দ্রুত। 16 নাম্বার দেখেন, 1971 সালটা কত? 1971। মুক্তিযুদ্ধকালীন তৎকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন। তাহলে জাতিসংঘের মহাসচিব, ও মাই গড, খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ, তাহলে ইউনাইটেড নেশন। জাতিসংঘের ফুল নাম কি? ইউনাইটেড নেশনস, ঠিক আছে। তাহলে ইউনাইটেড নেশনস, জাতিসংঘের মহাসচিব তার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস। এরা প্রতিষ্ঠিত হয় কত সালে? 24 অক্টোবর। তাহলে 24 অক্টোবর 1945। তাহলে 24 অক্টোবর 1945। তাহলে 1945 সালে, 24 অক্টোবর 1945 সালে। তাহলে 24 অক্টোবর 1945 সালে। তাহলে 24 অক্টোবর 1900 কত সাল ভাই বলেন তো? 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ দিবস। তাহলে জাতিসংঘ দিবস কবে? প্রশ্ন হচ্ছে জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস, তাহলে জাতিসংঘ দিবস হইতেছে জাতিসংঘ দিবস। এই দিবস হচ্ছে 24 অক্টোবর। তাহলে জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। তাহলে জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর, ঠিক আছে। তাহলে জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর, জাতিসংঘ দিবস। আচ্ছা, একটু আপনাদেরকে 1 মিনিট বলি। মিনা দিবসের নাম শুনেছেন? মিনা কার্টুনের মিনা। এই মিনা দিবস কিন্তু এই মিনা দিবস কিন্তু 24 সেপ্টেম্বর। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, মিনা দিবস। ওকে, এখন দেখেন বলছি জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের প্রথম মহাসচিব তার নাম কি? পরীক্ষায় এটা আসে, জাতিসংঘের প্রথম মহাসচিব। তাহলে প্রথম মহাসচিবের নাম কি? প্রথম মহাসচিব তার নাম হচ্ছে ট্রিগ ভ্যালি। তার নাম কি? ট্রিগ ভ্যালি। ইনি ছিলেন নরওয়ের। আর নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। নরওয়ের রাজধানী কি? অসলো, ঠিক আছে। তাহলে নরওয়ের রাজধানী কি? অসলো। তাহলে নরওয়ের রাজধানী কি বললাম? অসলো। তাহলে বললাম প্রথম মহাসচিব তার নাম হচ্ছে ট্রিগ ভ্যালি। দ্বিতীয় মহাসচিব তার নাম হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড, ঠিক আছে। ড্যাগ হামারশোল্ড। এই ড্যাগ হামারশোল্ড ইনি ছিলেন সুইডেন। আর 3 নাম্বার যিনি মহাসচিব, তৃতীয়, তার নাম ছিল উথান। এই উথানই ছিলেন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব। তাহলে মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন কে? উথান। তাহলে মুক্তিযুদ্ধকালীন মহাসচিব, তাহলে মুক্তিযুদ্ধের মহাসচিব, ঠিক আছে। তাহলে মহাসচিব তার নাম ছিল উথান, ক্লিয়ার। তাহলে ইনি হচ্ছেন কোন দেশের? প্রশ্ন হচ্ছে কোন দেশের? ইনি হচ্ছে মায়ানমারের। তাহলে কোন দেশের? মায়ানমারের। তাহলে কোন দেশের? মায়ানমারের ছিলেন ইনি, ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ওকে। আচ্ছা ভাই, বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে মারা যান, হ্যাঁ এই যে মিতু আপু, আপনি কিন্তু ভুল করছেন। আর পারবো না স্যার। কি পারবেন না? মেহেদি হাসান মেহেদি ভাই, কি পারবেন না বলেন? এত তাড়াতাড়ি হাফ গেলেন, হবে না, আরো পড়তে হবে। আসেন
এবার শোনেন, আমাদের 30 দিনের একটা প্রাইমারি প্রোগ্রাম চলতেছে। 80 থেকে বেশি নাম্বার না, 85 নাম্বার তুলবো আমরা, বুঝতে পারছেন? আর 80 থেকে 85 নাম্বার তোলার জন্য সুপার সাজেশন ব্যাচ চলতেছে। অলরেডি আমাদের প্রায় 12 থেকে 1500 শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। 5 জন শিক্ষক, একজন বাংলার, একজন ম্যাথের, একজন আবিদুস স্যার নিজে, এবং জিকে তো আমি আসছি, জিকে বস। তাহলে জিকে বস আছে, এবার আছে সায়েন্স। এবার দেখেন বলছে আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন ও 30টা ক্লাস, 30টা এক্সাম এবং 5টা বিষয়ভিত্তিক ফ্রি মডেল টেস্ট নাকি। আচ্ছা, লেকচার বুক আর কি। তাহলে লেকচার অফারে হচ্ছে মূল ফি কত? 2000 টাকা। ডিসকাউন্টে ভর্তি হচ্ছে বর্তমানে 1000 টাকা কমায় দিছে। তাহলে ডিসকাউন্টে ভর্তি কত? 1000 টাকা, কিন্তু 1000 দ্রুত গতিতে 50% ডিসকাউন্টে চলতেছে। এই নাম্বারগুলোতে দ্রুত গতিতে আপনারা যারা যারা এখনো ভর্তি হননি, অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়েছেন, অসংখ্য শিক্ষার্থী যারা আমাদের সাথে রেগুলার ক্লাস করেন এবং রেগুলার ভর্তি হন। অল্পতেই কষ্ট লাগে ভাই, আল্লাহ, হাই হাই, কি বলেন? আর না ভাই, কষ্ট করেন, দেখেন কষ্ট করলে কেষ্ট মিলবে, বুঝতে পারছেন? যারা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হন নাই, দ্রুত ব্যাচে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দ্রুত গতিতে যারা এখনো আমাদের এখানে ভর্তি হন নাই, তারা তাড়াতাড়ি আমাদের এই কোর্সে ভর্তি হবেন। এখনো দেখেন, এই লাস্ট নাম্বারটা আপনার পেমেন্ট সিস্টেম করবেন, ডান লিখবেন, লাস্ট নাম্বারটা আপনি পাঠিয়ে দিবেন। প্রাইমারি লিখে পাঠালেও ইনশাল্লাহ হয়ে যাবে। স্যার বরিশাল কত নাম্বার সেক্টরের দিনে? বরিশাল বেসিক্যালি 7 নাম্বার না 8 নাম্বার, 8 নাম্বার না 9 নাম্বার, কত নাম্বার? বরিশাল মনে হয় 9 নাম্বার সেক্টর, 8 নাম্বার সেক্টরের দিনেও নয়। ও সরি, বরিশাল 9 নাম্বার সেক্টরের দিনে ভাই, আবেগে ভুল বলছি। স্যার আরো আধা ঘন্টা ক্লাস নেন স্যার, প্লিজ আরো 10টা এমসিকিউ পড়ান। ভাই মৃদুল স্যার আর ক্লাস নেবেন না? নিবে না কেন? নিবে, সবাই নিবে, সব স্যারে ক্লাস নেবে। নোটিশ শুনলে কখন যে লাইভ থাকে আউট হয়ে যায়। আচ্ছা, রংপুর কত নাম্বার সেক্টরে? স্যার বললেন না তো, ও মাই গড, আপনি শোনেন নাই তাহলে। আমি বলছি রংপুর 6 নাম্বার সেক্টরের অধীনে, ওয়ান্ডারফুল ক্লাস ছিল স্যার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমাদের কষ্ট হয় না, আরো ক্লাস করতে পারবো তো? ভাই রে ভাই, আরো কত ক্লাস? আচ্ছা দেখেন স্যার, আরো আধা ঘন্টা ক্লাস দেন প্লিজ, আরো 10টা এমসিকিউ দেন। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, যারা এখনো দ্রুত গতিতে ভর্তি হন নাই, তারা একটু ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যাবেন। ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য, ঠিক আছে? ভালো কিছু অপেক্ষা করতেছে। আপু আরেকদিন পারাবো নি, সমস্যা নেই। স্যার ব্রাহ্মণবাড়িয়া কত নাম্বার সেক্টরে? ব্রাহ্মণবাড়িয়া 2 নাম্বার সেক্টরের অধীনে, ব্রাহ্মণবাড়িয়া 2 নাম্বার সেক্টরের অধীনে আছে। 2 নাম্বার সেক্টরের অধীনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বুঝতে পারছেন? 2 নাম্বার সেক্টরের অধীনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া যেটা আছে আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি আমাকে জানান আজকে ক্লাস কেমন ছিল। ও মাই গড, আপনারা তো জানাইলেন না ক্লাস কেমন ছিল, এটা জানান না। ক্লাস কেমন ছিল একটু কাইন্ডলি জানান, ক্লাস কেমন ছিল? বোর্ডের উপরে কি ভাই এত বোর্ড বসে হাত লেখা। ওকে, আচ্ছা ক্লাস কেমন ছিল সেটা বলেন আগে। আপনি যে যতগুলো 16টা আমি আপনাকে এমসিকিউ পড়াইছি, 4-16, আচ্ছা 16টা আপনাকে যে এমসিকিউ পড়াইলাম আমি আপনাদেরকে, তো এইটা আপনারা বুঝতে পারছেন কিনা, অ্যাডাপ্ট করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে মেইন কথা, বুঝতে পারছেন?
এটা হচ্ছে মেইন কথা আর কি, বুঝাইতে পারছি আমি আপনাকে? আচ্ছা, যারা যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, বগুড়া কত নাম্বার সিটের অধীনে? বগুড়া দুইটার মধ্যে মিক্সড, একটা হচ্ছে 6-এর মধ্যে মিক্সড আর 7-এর মধ্যে মিক্সড, বুঝতে পারছেন? 6-7 দুটার মধ্যে মিক্সড পড়ে আর কি। আচ্ছা, কেমন ক্লাস হয়েছিল, আপনারা কি কিছু শিখতে পারছেন কিনা একটু বলেন, একটু কাইন্ডলি বলেন। স্যার আপনাকে মিষ্টি খাওয়াবো, আরো 30 মিনিট ক্লাস নেন। হে ভাই, আসলাম, আসলাম নাকি না আদি? হ্যাঁ আসলাম, আঞ্জুম। আচ্ছা ভাই, না আপু। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ক্লাস নিব ইনশাল্লাহ। প্রতিটা ক্লাসে আপনি উপস্থিত থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু আমাদের ক্লাসগুলো একটু মাশাল্লাহ নিয়মিত রেগুলার করবেন। ঠিক আছে, আপনাদের তো অনেককে চিনি আর কি, অনেককে চিনি না। তো যারা যারা ক্লাস করবেন ইনশাল্লাহ তারা প্রাইমারিতে চান্স পাবেন, এটা একদম শিওর। আমাদের ক্লাস থেকেই ইনশাল্লাহ কমন আসে। ক্লাসটা জোশ ছিল স্যার, আপনাকে মিষ্টি খাওয়াবো ভাই। ক্লাসটা তো জোশ ছিল অবশ্যই। আচ্ছা, ক্লাস অনেক ভালো ছিল স্যার, কিন্তু দ্রুত পড়ানোর কারণে অনেক ইনফরমেশন মিস করে গেছি। আপনাকে ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাস করতে হলে ক্লাস মনোযোগ দিতে হবে, বুঝতে পারছেন? না হলে দেখবেন ক্লাস আপনি পড়ার আগে শেষ হয়ে গেছে। কারণটা হইতেছে এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে স্টুডেন্ট বেশিক্ষণ পড়তে চায় না, বুঝতে পারছেন? বেশিক্ষণ থাকতে চায় না, বেশিক্ষণ পড়তে চায় না। যদিও আমি যদি এখন 2 ঘন্টা টানা ক্লাস নেই, দেখবেন আমার ক্লাস অর্ধেক চলে গেছে, বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে মনে রাখার মতো কিছু টিপস দেন। মনে রাখার মতো টিপস হইতেছে কিছু ছন্দ টন্দ পড়বেন, বারবার একই পড়া পড়বেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সবাই আমার জন্য দোয়া করেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, যাতে আপনারা নার্সিং, আপনারা প্রাইমারিতে যাতে সহকারী শিক্ষক এবং নাসির স্যারের জিকে ক্লাস, এক কথায় অসাধারণ। ঠিক আছে, আলামিন হোসেন ভাই। ওকে, সবাই ভালো থাকেন, আর আপনারা ভালো করে প্রিপারেশন নিতে থাকেন। আপনাদের পরীক্ষা যা ডিসেম্বরে হবে না, বুঝতে পারছেন? তো ডিসেম্বরে হবে না, এটা আপনারা তো জানেন ভালো করে, সবাই মোটামুটি এই ইনফরমেশনটা জানেন। আচ্ছা, আচ্ছা, স্যারের ক্লাসগুলো ফ্রি ক্লাস হবে না? ওয়াও, স্যারের ফ্রি ক্লাস হবে না? ফ্রি ক্লাস হবে, ফ্রি ক্লাস আমাদের কাছে পেইড ব্যাচ আছে, আপনি যে কোনো একটাতে ভর্তি হইতে পারেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন স্যার, ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত স্যার, আচ্ছা, 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 ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। যারা যারা এখনো আমাদের কোর্সে এনরোল করেননি, দ্রুত গতিতে একটু এনরোল করে ফেলেন, বুঝতে পারছেন? আমাদের দ্রুত গতিতে একটু এনরোল করবেন, এনরোল করে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যান যারা যারা এখনো। কারণ আমাদের 50% ডিসকাউন্টের 2 দিন পর থাকবে না, এটা হয়ে যাবে 1500 টাকা হয়ে যাবে, এটা 1600 টাকা হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা 2 দিন পরে এটা 1200 টাকা হয়ে যাবে, বাড়তে থাকবে। এখন হয়তো 50% আছে, কয়েকদিন পর আবার থাকবে না, বুঝতে পারছি? প্রাইমারি কোর্সগুলো তো অনেক অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়েছে আমাদের, প্রায় প্রায় 1200-1500 শিক্ষার্থী ভর্তি হয়েছে। ঠিক আছে, তো সবাই থাকেন, ভালো থাকেন, ভালো করে পড়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।